ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতেই প্রোপাগান্ডা ভারতের। চীন রাশিয়া থেকেও ছড়ানো হচ্ছে মিথ্যা খবর। ফেসবুকে অপপ্রচার বন্ধে মেটাকে আহ্বান ডক্টর ইউনূসের। আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। ফলপ্রসূ আলোচনার আশা উপদেষ্টার। সীমান্ত সহ অভ্যন্তরীণ নিরাপত্তায় বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রের। নতুন বছরের প্রথম দিন হচ্ছে না বই উৎসব। পরিমার্জনের কারণে ছাপাতে দেরি। খুলনায় গণশিক্ষা উপদেষ্টা। জানুয়ারির মধ্যেই পাবে সব পর্যায়ের শিক্ষার্থী। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। ফ্যাসিবাদে জড়িত ৬২৬ জন কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালালো জানতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বললেন, ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতেই দিল্লি বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে। আর চিন্তাবিদ ফরহাদ মজহার মনে করেন, নিছক প্রোপাগান্ডা নয়, এটি ভারতের সামরিক প্রস্তুতির অংশ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সীমান্তে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বিজিবিকে। পিলখানায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সহায়তা অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন সহায়তায় পিলখানায় বিজিবির আয়োজন। আলোচনায় ঘুরে ফিরে আসে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গ। এটার সিলসিলা শুরু হয়েছে। ফ্যাসিবাদে জড়িতরা কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালালো তা জানতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, ফ্যাসিবাদকে পুনর্বাসনেই বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে ভারত। তবে চিন্তাবিদ ফরহাদ মজহার বলেন, এটি নিছক প্রোপাগান্ডা নয়, ভারতের সামরিক প্রস্তুতির অংশ। আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই ৬২৬ জন যারা এই ফেসিবাদের অ্যানাবলার ছিল, কোলাবোরেটর ছিল, এই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, যারা এই ফেসিবাদকে ডালপালা আকারে মহিরূপে গড়ে উঠতে সহায়তা করেছে, তাদেরকে কারা সীমান্ত পাড়ি দিয়ে আজকে ভারতে একটা সেফ এক্সিট করে দিয়েছিল, আপনারা সেই বিষয়টিকে নিশ্চিত করবেন। আজকে ভারতের যে প্রোপাগান্ডা চলছে, এটা নিছকই প্রোপাগান্ডা, এটা এক ধরনের সামরিক প্রস্তুতি। ভারতের এই যে তার আস্ফালন, এই আস্ফালনের উপযুক্ত উত্তর দেওয়ার জন্য অবিলম্বে আমাদেরকে প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দরকার। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবিকে অভ্যন্তরীণ কার্যক্রম কমিয়ে সীমান্তে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। আর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ভারত থেকে দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে গণহত্যার আসামি হিসেবেই আসতে হবে। সকালে কিন্তু বিজিবির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার ট্রুপস মোবিলাইজ করো। হাসিনা যদি এমনকি দৃশ্যতা চিন্তা করে, তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার করার জন্য। এদিকে ঢুকবে ওদিকে ঢুকবে বলে আমাদেরকে যে ভয় দেখায়, তার জানা উচিত তার এসে তাকে আগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ প্রস্তুত বলে জানান বিজিবি মহাপরিচালক। বর্তমান পরিস্থিতিতে আমি সকলকে আশ্বস্ত করতে চাই, সবার উপরে দেশ। এই মন্ত্রে উজ্জীবিত বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে সদা প্রস্তুত এবং দেশের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ। আয়োজনে অভ্যুত্থানে আহত ৭ জনকে নগদ অর্থ ও পুনর্বাসন সামগ্রী উপহার দেয়া হয়। আরও ১০০ জনকে সহায়তা দেয়া হবে বলে জানানো হয় অনুষ্ঠান থেকে। নাজমুস মুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নিজেদের অন্যায় অপকর্মর স্বীকার না করে আওয়ামী লীগ উল্টো গুজব ছড়াচ্ছে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেছেন, দল থেকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের। রোববার সকালে এক সেমিনারে এসব নিয়ে আলোচনা হয়। নতুন বাংলাদেশ অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ শীর্ষক সেমিনারে উঠে আসে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের চিত্র। পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বন্দোবস্ত নিয়েও আলোচনা করেন বক্তারা। বাংলাদেশ নিয়ে নানান গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শুধু ভারতীয় গণমাধ্যম নয়, চীন রাশিয়া থেকেও ছড়ানো হচ্ছে মিথ্যা খবর। আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যু নিয়েও কথা বলেন শফিকুল আলম। There is a massive misinformation campaign. You have seen there is a, like what we initially saw, that there are like a misinformation campaign not only happening from India but also some parts. Initially we saw some from China and also Russia. We have
invited all of them to visit Bangladesh, meet our people, meet the Hindu leaders, meet the minorities, to see what kind of country Professor Yunus has been leading over the last 4 months. But they are not interested. নির্বাচনী সব সমাধান নয়, তবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে সমাধানের পথ শুরু হতে পারে বলে মন্তব্য করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। Election cannot change everything, but of course election can be a good starting. And if we can establish a system where in every 5 years we get an election where people can vote freely, where the election is free, fair and inclusive and participatory, then obviously the politics will start changing. তরুণরা নতুন বাংলাদেশে দূষিত রাজনীতি চায় না বলে জানান বৈষম্য বিরোধী আন্দোলনের এক সমন্বয়ক। As a youth, we had that vision that we need an alternative party in Bangladesh in any formation, so that can lead or that can carry the vision of youth. রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রোশ থেকে হামলাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে না দেখে যে কোনো অপরাধ হলে যথাযথ ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন বক্তারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেটার মানবাধিকার নীতির পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে এই আহ্বান জানান তিনি। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়ে যে কোনো অপতথ্য মেটার নজরে আনা হবে। এদিকে বিচারের প্রক্রিয়া এগোনোর পরও শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলেও জানান প্রেস সচিব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বাইরে থেকে বাংলাদেশ নিয়ে নানা অপপ্রচার চলছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের নিয়ন্ত্রণ সংস্থা মেটার মানবাধিকার নীতির পরিচালক মিরান্ডা সিজন্সের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস মেটার পরিচালককে বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারণা চালানো হচ্ছে। এদিন সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলে এমন যে কোনো অপতথ্য মেটার নজরে আনবে সরকার। ভালনারেবল পিপলের এগেইনস্টে কোনো যদি মিথ্যা নিউজ ছড়ানো হয়, অবশ্যই আমরা তাদের নজরে আনবো। বাংলাদেশের সভারেনিটির উপরে যদি আঘাত আসে, অবশ্যই আমাদের তাদের নজরে আনবো। এদিকে সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তবে শেখ হাসিনাকে ফেরানোর আহ্বান এখনই জানানো হবে না ভারতকে। বিচারিক প্রক্রিয়া এগোনোর পর আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইন্ডিয়ার সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেটা এক্সট্রাডিশন ট্রিটিতে আবার কিছু সার্টেন লিগাল প্রসিডিউরটা করে তারপরে আপনি এটা একজনকে এক্সট্রাডিশন চেতে পারেন। তো আমরা সেই প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি। এদিকে আগামী বছর নির্বাচন সম্পন্ন হবে। শিক্ষা উপদেষ্টার সাম্প্রতিক এমন বক্তব্য তার নিজস্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলে, নির্বাচনের দিনক্ষণ যথাসময়ে জানাবেন প্রধান উপদেষ্টা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের পর দলের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডে ক্ষুব্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, জনগণের আস্থা ধরে রাখতে না পারলে ছিটকে পড়তে হবে। ঢাকা ও ঢাকার বাইরে দলের 31 দফা নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, কিছু মানুষের স্বার্থ হাসিলের জন্য আন্দোলন হয়নি। জনগণকে সম্পৃক্ত করতে রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাবনা নিয়ে দেশের বিভিন্ন স্থানে কর্মশালার আয়োজন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো, যেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় রোববার রাজধানীর খিলক্ষেতের বড়ুয়া আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গত 4 মাসে দলের কিছু নেতাকর্মীর কার্যকলাপে ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমান। পালিয়ে যাবার পরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে এবং এই বিভ্রান্তির কারণে তারা এমন কিছু কাজ করছে যে কাজগুলো মানুষ পছন্দ করছে না। কতিপয় ব্যক্তি যাতে করে তাদের স্বার্থ হাসিল করতে পারে, নিশ্চয়ই এই কারণে আপনারা এত অত্যাচার নির্যাতন সহ্য করেননি। আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে 2 দিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন।
আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন, আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন। এরপরেই রংপুর ও বরিশাল বিভাগীয় কর্মশালায় যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বিএনপির একার পক্ষে দেশ পুনর্গঠন সম্ভব নয়। ঐক্যবদ্ধভাবে যেমন আন্দোলন হয়েছে, তেমনি রাষ্ট্র মেরামতের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। দল মত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যেভাবে আন্দোলনের সময় জুলাই আগস্ট মাসে যেভাবে দল মত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন, ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করতে হবে। যে কোনো সংকটে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এবার নতুন বছরের প্রথম দিন বই উৎসব হচ্ছে না, তবে জানুয়ারির মধ্যেই বই তুলে দেয়া হবে শিক্ষার্থীদের হাতে। রোববার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মতবিনিময় সভায় যোগ দিয়ে একথা জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগে সব ধরনের কোটা বাতিল হয়েছে। তাহলে সে যা কিছু বেছে নিতে পারে। সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মতবিনিময় সভায় যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। অংশ নেন বিভাগের 10 জেলা প্রশাসক, শিক্ষা কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তারা। মতবিনিময় সভা শেষে উপদেষ্টা জানান, এবার নতুন বছরের প্রথম দিন বই উৎসব হচ্ছে না, তবে জানুয়ারির মধ্যেই বই পাবে শিক্ষার্থীরা। অন্যান্যবার যেভাবে বই উৎসব 1 জানুয়ারি করা হয়, আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না, কিন্তু প্রাথমিকের বইগুলো আমরা জানুয়ারির মধ্যে দিয়ে দেব। নতুন পাঠ্যপুস্তকগুলোতে আমাদের ছাত্র গণ অভ্যুত্থান যা হয়ে গেল, তা বিভিন্নভাবেই এটাতে প্রেজেন্ট করা হবে। এতে অনেক রকম গ্রাফিতি থাকবে, ছবি থাকবে, গল্প থাকবে। প্রতিটি শ্রেণীর বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন ও পরিবর্তনের কারণে বই ছাপাতে দেরি হচ্ছে বলে জানান উপদেষ্টা। বৈষম্য দূর করতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল করা হচ্ছে বলেও জানান তিনি। সরকারের সিদ্ধান্ত যে কোটাগুলা আমাদের 7% রেখে বাকিগুলা বিলুপ করে দেয়া। প্রাইমারিতেও এই কোটা রাখছি না, শুধুমাত্র 7% থাকবে, যেগুলা সাধারণভাবে থাকবে সেটা। আর যেটা আমরা করব সেটা হচ্ছে বিজ্ঞান ও গণিত শিক্ষকদের জন্য আমরা 20% এটা একটা প্রায়োরিটি রাখবো। উপবৃত্তি সহ প্রাথমিক শিক্ষার অন্যান্য সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে বলেও আশ্বস্ত করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। স্কুল কার্যক্রমে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এবারও 31st নাইটে পোড়ানো যাবে না আতশবাজি, উড়ানো যাবে না ফানুস। রোববার সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অবৈধভাবে কোনো বিদেশিকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলেও সাফ জানান তিনি। উপদেষ্টা আরও জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন উৎসব এবং 31st ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা করল সরকার। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। নির্ধারিত ইস্যুর পাশাপাশি বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্ক ঘিরে দুদেশের সীমান্ত পরিস্থিতির বিষয়টি নিয়েও আলোচনা হয়। সীমান্ত এলাকায় এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক ঘটনার কারণে দুদেশের মধ্যে নেতিবাচক পরিবেশ তৈরি হবে না। সীমান্ত পুরাই অ্যালার্ট, বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও কোনো সময় বরদাস্ত করা হবে না। এদিকে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের বৈধতা অর্জনে নির্দেশনা জারির পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কোনো বিদেশিকে অবৈধভাবে থাকতে দেওয়া হবে না। কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। আমরা প্রথমের আগে লিস্টটা পেয়ে তারপর আবার আমরা কত দিনের মধ্যে করব এটা আপনাদের জানাবো। 31st নাইট উপলক্ষে আতশবাজি পোড়ানো এবং ফানুস ওড়ানো বন্ধের পাশাপাশি ঢাকার বারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 25শে ডিসেম্বর বড়দিন এবং 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপনটা যেন ভালোভাবে হয় এবং কোনো ধরনের যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের কোনো অবনতি না হয় এবং তারা যেন এই অনুষ্ঠানগুলি খুব ভালোভাবে করতে পারে। আতশবাজি, ফানস এইগুলির জন্য আমরা নিষেধ করেছি। 31st নাইট এবং ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নজরদারি থাকবে রাজধানী সহ পুরো দেশে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জীবদ্দশায় শেখ হাসিনার পতন দেখতে পারা কল্পনাতীত, তাই সময় এখন দেশকে ঐক্যবদ্ধভাবে নতুন করে এগিয়ে নেয়ার, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার কমিশনের প্রধান ডক্টর
তোফায়েল আহমেদ। রোববার রাজধানীর প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আলোচনার সভায় তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বক্তারা বলেন, ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ে গণমাধ্যমের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। সংস্কারের ক্ষেত্রে যে 10টা কমিটি কাজ করছে এখন, তারা সংস্কার করে ফেলতে পারবে না। তারা কতগুলো রূপরেখা দিবে, এই কাজগুলো এইভাবে করা দরকার। এগুলোই যে একদম ফাইনাল তা না, কারণ এরা তো মানুষ, তাদেরও তো ব্যক্তিস্বার্থ আছে। সুতরাং কিন্তু একটা রূপরেখা আসবে। এইবার আপনারা আলোচনা করুন, করে ঠিক করুন যে কতটুক করা যাবে। ভারতের একটা প্রবল বৈরী প্রতিপক্ষ ভারতীয় স্বার্থ, তাদের রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, সাংস্কৃতিক স্বার্থ, এমনকি সামরিক স্বার্থ, এটাকে তারা বাংলাদেশকে একটা পশ্চাৎভূমি হিসাবে তারা ব্যবহার করতে যেয়ে গোটা 17 কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশ বর্তমানে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে এমন মন্তব্য করে ঘুরে দাঁড়াতে বিচার বিভাগকে জনবান্ধব করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত নাগরিক সম্মেলনে তিনি কথা বলেন। সুশাসনের জন্য জনসম্পৃক্ত সংস্কার করার তাগিদ দিলেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেয় ইউএনডিপি। সংস্কারের হাত ধরে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। এতে থাকতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর ও নিশ্চিত করতে হবে সকল নাগরিকের সমান অধিকার। এমন বার্তা নিয়ে রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 2 দিনব্যাপী নাগরিক সম্মেলন। সম্মেলনের আয়োজক এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক ও সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য জানান, চলমান সংস্কারে নাগরিক কণ্ঠস্বর নিশ্চিত করতেই এবারের আয়োজন। এই মানুষগুলো বাংলাদেশের এই পরিস্থিতিকে নিয়ে আসার জন্য যে গণতন্ত্র এবং একই সাথে উন্নয়নে অবদান রেখেছে তার প্রকৃত স্বীকৃতি দিতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হলো বৈষম্য নিরসন করা। এসডিজির মূল স্পিরিট হচ্ছে কাউকে পিছনে ফেলে না রাখা, এবং সেই স্পিরিট নিয়ে আমরা এগোতে চাই। সেই বার্তায় সাড়া দিয়ে বাংলাদেশকে ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করে জনবান্ধব বিচার বিভাগ তৈরির প্রতিশ্রুতি দেন প্রধান বিচারপতি। এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি। বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ ও ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। গণমুখী জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। এ সময় সুশাসন নিশ্চিতের লক্ষ্যে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থার তাগিদ দেন অন্যান্য বক্তারা। This is not just a time for reform. It is a time for transformation. For reforms to be successful, we have to leave no one behind. সম্মেলনে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তার মতো সেবাগুলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে কার্যকরভাবে পৌঁছানোর কৌশল নিয়েও আলোচনা হয়। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। গঠিত হলো বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তী কার্যনির্বাহী কমিটি। সকালে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন হল রুমে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভা হয়। পরে রমিজ উদ্দিন আহমেদকে সভাপতি ও মাজেম আলী খানকে মহাসচিব করে 251 সদস্যের অন্তর্বর্তী কমিটি ঘোষণা করা হয়। সভায় 64 জেলার প্রতিনিধিরা অংশ নেন। সার্বভৌমত্বের ওপর আঘাত এলে কোনো ছাড় দেয়া হবে না বলে ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় শনিবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি আরও জানান, জাতীয় সরকার গঠনের কোনো প্রস্তাব দেয়নি বিএনপি, অন্তর্বর্তী সরকারকেই সমর্থন দিয়ে যাবেন তারা। এ সময় নেতাকর্মীদের রেখে দেশে ছেড়ে পালিয়ে যাওয়ায় শেখ হাসিনা সমালোচনা করেন মির্জা ফখরুল। শোয়েব কবিরের রিপোর্ট। লন্ডনের রিজেন্ট লেক হলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় শনিবার বিকেলে এই অনুষ্ঠানে বাংলাদেশ ভারত সম্পর্ক, সমসাময়িক রাজনীতি, শেখ হাসিনার প্রসঙ্গ সহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। এই সময় যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন।
পাকিস্তানের দখলদারিত্ব থেকে বের হয়ে ভারতের অধীনে যাওয়া যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এলে কোনো ছাড় দেওয়া হবে না। আমার সার্বভৌমত্বের পরে যদি কোনো হাত পড়ে সেটা আমরা কোন বিষয় দেব, আমরা পরিষ্কার করে বলেছি যে আমার ভেতরের আমার দেশের কাজ আমি সিদ্ধান্ত নেব, অন্য কেউ সিদ্ধান্ত নেব। এখানে যে কেউ আমাকে নির্দেশ করবে, ওই বড়দাদাগিরি করবে, সেটা আমরা কখনোই মেনে নেব না। এবং আমরা যে সিদ্ধান্তের সাথে স্বাধীন করেছি, সেই স্বাধীন করতে কিন্তু আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি, ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়। জনরোষের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করায় শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল। এত যদি মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রতি ভালোবাসা, বাংলাদেশের ভালোবাসা ফেস করেন না কেন? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা উনি দেশ ছেড়ে চলে যান, আর প্রত্যেকবার দেশ ছেড়ে চলে গেছে, পালিয়ে গেছে, লিভিং এ সাইড আর পার্টি। তার দলের সঙ্গে নেতা কর্মীদের কি অবস্থা আছে না আছে কিচ্ছু না জেনে তিনি পালিয়ে গেলেন। জাতীয় সরকার গঠনে বিএনপি কোনো প্রস্তাব দেয়নি জানিয়ে তিনি বলেন, শুধু বিদেশিদের উপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। জাতীয় সরকার গঠনের কোনো কথা আমরা বলি না, কারণ আমরা মনে করি যে এখন যে সরকারটা আছে, আমরা মনে করি আমাদের জাতীয় সরকার ইচ্ছে ভালো কিছু হবে না, বরঞ্চ জাতীয় সরকার আসতে আরো বেশি সমস্যা তৈরি হবে। কিন্তু আমি যে কথা আগে বলতে পারি, কালচারটা একটা প্রবলেম আছে। কালচার যে অল দ্য পলিটিক্যাল পার্টি উই ডোন্ট ট্রাস্ট ইচ আদার। এখন যদি আমরা সবাই মিলে একটা সরকার গঠন তো করতেই পারবেন না, যদি করেন সেটাকে আমরা ইফেক্টিভ করতে পারবো না, কার্যকর করতে পারবো না, সেই কারণে ওই প্রস্তাব আমরা নিই। মির্জা ফখরুল জানান, আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েনের কারণে ভারতে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত একেবারেই কমে গেছে। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে কলকাতার ব্যবসায়ীদের জীবন জীবিকা। শহরের বড় একটি অংশের ব্যবসা বাণিজ্যে কার্যত ধস নেমেছে। এই অবস্থায় শনিবার জরুরি বৈঠক করে বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে সবকিছু করার কথা জানিয়েছেন তারা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্টও থাকছে বিস্তারিত। কলকাতার মার্কুই স্ট্রিটে রোজ ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় এই ভারতীয় ট্যাক্সি চালক। বাংলাদেশি পর্যটক না থাকায় টান পড়েছে তার পকেটেও। অন্যদিকে জরুরি চিকিৎসা সেবা নেওয়ার জন্য কলকাতায় আসা বাংলাদেশিরাও মনে করেন ভালো সম্পর্ক না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দুদেশি। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। পাশাপাশি দুটো প্রতিবেশী দেশ, একই ভাষা, একই ঐতিহ্য, একই খাবার দাবার, সেখানে এইভাবে আমার মনে হয় স্তব্ধ হয়ে থাকাটা ঠিক না। 2023 সালেও ভারতে বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিদের স্থান ছিল দ্বিতীয়। আর এবার 5 আগস্টের পর হিসেবটা পুরোপুরি উল্টে গেছে। ভিসা না পাওয়ায় কলকাতায় আসছেন না বাংলাদেশিরা, আর তাতেই শহরের বড় একটি অংশের অর্থনীতিতে কার্যত ধস নেমেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে জরুরি বৈঠক করেন স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা। যে পরিস্থিতিটা উভয় দেশে চলছে সেটা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, নানান সেটা গুজব না অরিজিনাল সেটাও আমরা মিডিয়া ভালো জানে এটা। তো এইটাকে এর থেকে বিরত থেকে দুই দেশের যাতে শান্তি বজায় থাকে। সমস্ত বাংলাদেশি যে খারাপ হয়ে গেল বা তাদের আমরা অচ্যুত করে দিলাম, ঢুকতে দেবো না, এই মানসিকতাটার পরিবর্তন দরকার। রেস্টুরেন্ট গুলো বাঙালিরা, আমাদের কলকাতার বাঙালিরা একটা অনুষ্ঠানে আসে, বাট বাংলাদেশিরা সবসময় খায়। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে বাংলাদেশ থেকে 5 থেকে 6,000 পর্যটক আসতেন কলকাতায়। এখন সংখ্যাটা নেমে এসেছে 2 থেকে 300-তে। মধ্য কলকাতার এই বিস্তীর্ণ অঞ্চল বাংলাদেশি পর্যটকহীন, কার্যত অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে আগামী জানুয়ারির মধ্যবর্তী সময়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে তালা ঝোলাতে হবে। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। পর্যটন মৌসুমে বাংলাদেশি পর্যটক না থাকায় বিপাকে সংযুক্ত আরব আমিরাতের হাজার হাজার প্রবাসী ব্যবসায়ী। ভিসা জটিলতায় বাংলাদেশ থেকে পর্যটক যাওয়া বন্ধ থাকায় ক্ষতির মুখে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশিদের অপরাধ প্রবণতার কারণেই এই পরিস্থিতি বলে মনে করেন অনেকে। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট।
শীত এলেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে সংযুক্ত আরব আমিরাত। হাজার হাজার বিদেশি পর্যটকদের আগমনে যেন তিল ধরনের ঠাঁই নেই দুবাইয়ের আবাসিক হোটেলগুলোতে। পর্যটন মৌসুমকে কেন্দ্র করে যেন পাল্টে গেছে আরব আমিরাতের দৃশ্যপট। পর্যটকদের আকৃষ্ট করতে দুবাই ফেস্টিভাল সহ নানা অঞ্চলে বিক্রি হচ্ছে লটারি। কোথাও কোথাও আবার কোটি টাকার গাড়ি ও গোল্ডের উপহার মিলছে প্রতিদিন। আবুধাবি, দুবাই, শারজা, আজমান, ফুজিরা অঞ্চলে বিলাসবহুল শপিং মলগুলোতে ভিড় করছেন লাখ লাখ বিদেশি পর্যটক। আমরা এটার জন্য নতুন আমরা অফারও আমাদের অলরেডি শোরুমগুলোতে আমরা উইকলি আমরা কিছু অফার আমরা দিয়ে থাকি কাস্টমার জন্য। দুবাই ফেস্টিভ্যাল টাইমে জেন্টাল পার্কের পক্ষ থেকে সবাইকে আমরা একটা সেলের উপরে ডিসকাউন্ট এখন কারেন্টলি চলছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সামনে আরও অ্যাট্রাকটিভ আসবে। দৃষ্টি আকর্ষণের জন্য দেওয়া হয়েছে বিভিন্ন পণ্যের উপর মূল্য ছাড়। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পণ্যে দিচ্ছে মূল্য ছাড়। ভিসা জটিলতার কারণে দেশটিতে ঘুরতে যেতে পারছে না বাংলাদেশি পর্যটক। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো। আমাদের একটা লক্ষ্য ছিল কি পরিমাণে আমরা বিজনেস করব, সেবা দিব, কিন্তু এবার বাংলাদেশিদের ভিজিট সহ অন্যান্য ভিসা বন্ধ থাকার কারণে এবার সেই লক্ষ্যটা আমাদের পূরণ হয়নি। আমি বাংলাদেশ গভর্নমেন্ট প্রতি রিকোয়েস্ট করব, আমাদের যে ভিসা প্রণয়ন সিস্টেমটা বর্তমানে বন্ধ আছে, যার কারণে আমাদের এখানের ইউই বিজনেস বলেন, ট্যুরিজম বলেন, সবকিছু এখন নিচের দিকে আছে। সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের ক্ষেত্রে সবসময় উদার নীতি ও বন্ধুসুলভ আচরণ করে থাকে সংযুক্ত আরব আমিরাত, কিন্তু অসাধু চক্র ও প্রবাসীদের অপরাধ প্রবণতার কারণে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ায় বন্ধ রয়েছে ভিসা দেয়া। এতে জনশক্তি রপ্তানিতেও দেখা দিয়েছে বিরূপ প্রভাব। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘ প্রতীক্ষার পর খুলল ফ্রান্সের ঐতিহাসিক নটর ডেম গির্জা। এ উপলক্ষে স্থানীয় সময় শনিবার রাজধানী প্যারিসে উপস্থিত হন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ অন্তত 50 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে বিশ্ব নেতাদের এই উপস্থিতি ফরাসি প্রেসিডেন্টের রাজনৈতিক কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ 5 বছর প্রতীক্ষার পর খুলে গেল ফ্রান্সের প্যারিসের ঐতিহাসিক নটর ডেম গির্জার দরজা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় খ্রিস্টীয় সঙ্গীত, যাজকদের মন্ত্রের জপসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুনরায় উদ্বোধন করা হয় এটি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ অন্তত 50 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। গির্জার পাশ দিয়ে বয়ে চলা সেইন নদীর তীরে প্রায় 40,000 মানুষ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন। 2019 সালের 15 এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল প্রায় 850 বছরেরও বেশি পুরনো এই ক্যাথেড্রাল। এটি সংস্কারে খরচ করতে হয়েছে প্রায় 70 কোটি ইউরো। ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পুনরায় খুলে দেয়া হলো এই ঐতিহাসিক নটর ডেম গির্জা। অনেকে ধারণা করেছিলেন দশকেরও বেশি সময় লাগতে পারে এই নটর ডেম ক্যাথেড্রাল সংস্কার শেষে খুলে দিতে। তবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রতিশ্রুতি অনুযায়ী 5.5 বছরের মাথায় সংস্কার শেষ করে এটি খুলে দিয়েছেন। ফরাসিদের পাশাপাশি তাবৎ বিশ্বের পর্যটকরাও এখন দেখতে পারবেন ফরাসি জাতির সংস্কৃতি ও ঐক্যের প্রতীক এই নটর ডেম ক্যাথেড্রাল। প্যারিসের নটর ডেম ক্যাথেড্রালের সামনে থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। চলতি বছরের স্পন্সর ভিসায় আরও 1,10,000 শ্রমিকের কোটা বাড়িয়েছে ইতালির সরকার। তবে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে কঠিন যাচাই বাছাইয়ের সিদ্ধান্তের কথাও বলা হয়েছে নতুন এই আইনে। এছাড়া রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আলবেনিয়া পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। আইন করে 3 বছর মেয়াদী স্পন্সর ভিসায় 4,52,000 শ্রমিক নিচ্ছে ইতালি। এরই মধ্যে দেশটিতে প্রবেশ করেছে বাংলাদেশি সহ অনেকেই। চলতি বছর স্পন্সর ভিসায় দ্বিতীয়বারের মতো কোটা বাড়িয়েছে সরকার। আইনটির অনুমোদন দিয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষ। উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেলেই প্রকাশ করা হবে গেজেট। এই আইনে নতুন করে 1,10,000 শ্রমিক আনার সুযোগ রেখেছে সরকার। এর মধ্যে 47,000 কৃষিকাজে এবং বাকিরা আসবেন পর্যটন ও হোটেল ব্যবসা খাতে।
তবে বাংলাদেশ সহ 3 দেশের নাগরিকদের ইতালিতে আসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া অবৈধ এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আলবেনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত আইন আকারে অনুমোদন করেছে সরকার। তাই বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। বাংলাদেশিদের আবেদনের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ কন্ট্রোল করে, কারণ বিভিন্ন ধরনের ডিজিটাল প্রতারণা হচ্ছে, বিশেষ করে মালিকের অজান্তে বিভিন্ন অ্যাপ্লিকেশন করা হয়। এবার কিন্তু এই বিষয়গুলো আরো কঠিনভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে। সো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করে তার কনসেন্স ও তার অনুমতি সাপেক্ষে যেন আবেদন করা হয়। এই বছর যারা স্পন্সর ভিসার জন্য আবেদন করবেন তারা আপনজন ছাড়া টাকা লেনদেন করবেন না এবং দালালের খপ্পর থেকে বিরত থাকবেন। নতুন এই আইনে পারিবারিক ভিসায় আসার ক্ষেত্রেও বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এছাড়া স্পন্সর ভিসা কোনো কারণে বাতিল করা হলে তা মালিকপক্ষকে জানানো হবে না বলেও আইনে বলা আছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। ইতালির ভেনিসে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বৃহত্তর সিলেটের 4 জেলার ইতালির ভেনিস প্রবাসী বাংলাদেশিরা। সংগঠনের উপদেষ্টা ও সমন্বয়কারী কমিটির মতামতের ভিত্তিতে মোহাম্মদ মাহবুব হাসান সানারকে সভাপতি এবং সানি আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে গ্রিন সিলেট ওয়েলফেয়ারের নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা সহযোগিতা কামনা করেন। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতেই প্রোপাগান্ডা ভারতের চীন রাশিয়া থেকেও ছড়ানো হচ্ছে মিথ্যা খবর। ফেসবুকে অপপ্রচার বন্ধে মেটাকে আহ্বান ডক্টর ইউনূসের। এবং আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। ফলপ্রসূ আলোচনার আশা উপদেষ্টার। সীমান্ত সহ অভ্যন্তরীণ নিরাপত্তায় বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রের। এ ছিল প্রবাসী সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।